সরকারের হেরম থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখাক। কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য আর কাউকে গ্রেফতার করা যাবে না। সরকারের সমালোচনা হবে তারেক রহমানের নাম ধরে হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব, যদি সরকারের হেরম থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখাক। বিএনপির কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমিয়েছে কাদের জন্য? আওয়ামী লীগের জন্য। জামাত ঘুমিয়েছে পাট খেতে গম খেতে? ঘুমাই নাই তো। জামাত কিন্তু হাইডে রাজনীতি করতে পারে, গোপনে রাজনীতি করতে পারে, কিন্তু আওয়ামী লীগ ফেরত এলে বিএনপির তৃণমূলের কপালে দুঃখ আছে। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আমার এরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ দেখেন। এর মতো একটা লম্পট বাটপার হাওয়া পাবন করা 10 লাখ অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 লাখের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা সেটা নাও হইতে পারতো। এই তো তেল বিতরণ যদি সংসদে চলে, আপনি পেট্রোল পাম্পে তেল পাবেন কোথায়? তেল তো চলে গেছে সংসদে। দেশের যে পরিস্থিতি তাতে বিএনপি এককভাবে দেশ চালাতে পারবে না। স্বাধীনতার পর অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। তুই একটা অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্ট বাদ দিলে, যেমন 74 দুর্ভিক্ষ বা এই টাইপের কিছু অবস্থা বাদ দিলে আমাদের অর্থনীতি এখন খুবই তলানিতে আছে। আজও দেখলাম বড় বড় নেতারা, জাতীয় নেতা সবচেয়ে বড় জায়গা যে দখল করে রাখছে, উনিও কিন্তু ওই একই কথা বলতেছে। ওরা কি নারীর অধিকার দিবে না? ওরা কি বলেছিল অতীতে? ওরা কি বেস্টের টিকিট বিক্রি করলে ওই টিকিট কি আপনারা কিনবেন? এই ধরনের কথাবার্তা অনেক চিপ মনে হয় আমার কাছে। এটা আশা করি নাই, আরো উন্নত কিছু আশা করছিলাম। এই সামনেই তো নেপাল, দেখেন না, আমরা নেপালের একজনকেই তো চিনি, বীরেন্দ্র সাহা, উনাকেই তো চিনি। উনার দিকে তাকান না, সবকিছুই তো ভাই পালন হচ্ছে, যা মুখে বাইর করতেছে তাই পালন করতেছে। আর আমাদের এখানে সরকারি দল বিরোধী দলকে খোঁচাইতেছে, বিরোধী দল সরকারি দলকে খোঁচাইতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছে? হ্যাঁ, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকার কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে, এখন নতুন ট্রেনে ওঠার চেষ্টা করছে। তবে নতুন ট্রেনের ড্রাইভিং সিটে বসে আছে জামাত। এখানে জামাত ক্ষমতায় আসার মাঝপথে, আমি বলছি না যে বিএনপির পতন হয়ে জামাত ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে অথবা জামাত বিপ্লবী সরকার করবে, না, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনে বাধ্য হতে পারে বিএনপি, কারণ দেশের যে পরিস্থিতি তাতে বিএনপি এককভাবে দেশ চালাতে পারবে না। স্বাধীনতার পর অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। তুই একটা অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্ট বাদ দিলে, যেমন 74 দুর্ভিক্ষ বা এই টাইপের কিছু অবস্থা বাদ দিলে আমাদের অর্থনীতি এখন খুবই তলানিতে আছে। রিজার্ভের অবস্থা কাগজে কলমে যা, বাস্তবে তা কিছুই না, আর যা আছে ওটা ব্যবহারযোগ্য না। আপনার পকেটে যদি টাকা থাকে আর আপনি যদি সেই টাকা দিয়ে খাবার কিনে না খেতে পারেন, আপনি না খেয়ে থাকেন, ওই টাকার কোনো দাম নেই। রিজার্ভ যে কারণে রাখা হয়, আমদানি বা মেটানো থেকে শুরু করে নানান কারণে, এই টাকায় হাত দেওয়া যাবে না। যতটা দেখানো হয় ততটা না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যাবে। খাবার রিজার্ভ কত, এটা নিয়েও দোষ আছে। নানান বিষয়ে অর্থনীতির অবস্থা খুব খারাপ। যেমন এই যে দেখেন যে সবকিছুর দাম বাড়ছে, জ্বালানি মূল্যবৃদ্ধির চেইন ইফেক্ট পড়ছে। গ্যাসের দাম বাংলাদেশের ইতিহাসে এত বেশি কখনো হয়নি, এবং জ্বালানি তেলের দাম এত বেশি কখনো হয়নি। আমি এটা কমবে না, অবশ্যই সবকিছুর দাম বাড়বে, এভাবে বাড়বে। জনগণের জীবন নাবিশ্বাস করবে, মানুষের ইনকাম পারবে না, ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেখানে সামনে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি অস্থির হয়ে চারদিকে ডলারের জন্য ছুটছে। বিশ্বব্যাংকের হাত ধরছে, পা ধরছে, IMF এর হাত ধরছে, পা ধরছে, তাদেরকে আব্বা ডাকছে যে আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো। এর মধ্যে আবার বিশ্বব্যাংক IMF এর যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে ব্যাংক খাতে আবার পুরনো লুটেরাদের জায়গা দেওয়ার সেটেলমেন্ট অলরেডি করে ফেলেছে। এসালামকে ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাশ করে ফেলেছে। যদিও জামাত এসালামকে রাখতে দিবে না, জামাত রক্ত দিয়ে হলো এসালামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের লোকজন অনেক কিছু করবে, কিন্তু এসালামের হাতে মালিকানা দিতে দিবে না। লিখে রাখেন, মতিঝিলে আগুন জ্বলবে, দিলকুশায় আগুন জ্বলবে, কিন্তু এসালামের হাতে মালিকানা জামাতের লোকজন দিতে দিবে না। দিস ইজ ফাইনাল। তো সেই জায়গায় এসালাম ইস্যুতে তো এই ব্যাংক খাতের কাঙ্ক্ষিত সংস্কার না হয় তো IMF বিশ্বব্যাংক এক পয়সাও দিবে না, $1 দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, তারেক রহমানকে এখন কার্ড বাবা বলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা কার্ড বাবার যে কেরামতি, এইসব কেরামতি সরাসরি খেয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে IMF। তারা বলছে এইসব কার্ড মার্ট এটা একটা ফাজলামি, আপনারা এই কার্ডের নামে বাটপারি করবেন, ফটকাবাজি করবেন, আর আমরা আপনাদেরকে পয়সা দিব, এটা হতে পারে না। ভালো ঝামেলা লেগে গেছে। এর মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কাঁচামাল আমদানির জন্য বা মিনিমাম শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখার জন্য যে পরিমাণ ডলার লাগবে, সেই পরিমাণ ডলার খয়রাত কিংবা ঋণ পাচ্ছে না। জাপান এই যুদ্ধ পরিস্থিতি থেকে তার বন্ধুরাষ্ট্রগুলোকে উত্তরণের জন্য $10 বিলিয়ন ঘোষণা দিয়েছে। $10 বিলিয়ন সবটাই চায় বাংলাদেশ, অথচ জাপানের যে বন্ধুরাষ্ট্র তাদের তালিকা করলে $1 বিলিয়ন বাংলাদেশের ভাগ্যে জুটবে না, সেখানে $10 বিলিয়ন চায়। মানে মাথা খারাপ হয়ে গেছে। যেমন একজন এলাকার ধনী, সে জাকাত দিবে, ভিক্ষুকে টাকা দিবে, কারণ এলাকায় জাকাত দেয় তো শত শত লোক। এখন একজন গরিব বললো যে আমাকে সব দিতে হবে, মামুনের আবদার,
কখনো মামুরি আবদার করে যখন তার মাথা খারাপ হয়ে যায়। এরকম বিএনপি সরকার মাথা খারাপ হয়ে গেছে, জাপানের কাছে $10 বিলিয়ন সব চাই, সে কিভাবে দেবে? তো এরপরে এই যে কাঠ পরিস্থিতি নিয়ে বেকায়দায় পড়েছে, আমির খসরুরা নাকানি জুবানি খাচ্ছে, কোনো গ্রিন সিগন্যাল, কোনো সুখবর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরে নাই, এবং ওয়াশিংটনের সাথে মারাত্মক দূরত্ব তৈরি হয়ে গেছে। ওয়াশিংটন নিজে আছে বেকায়দায়, দৌড়ের উপর, সে নিজে আবার হেল্প করবে কি? তো অবস্থা খুবই খারাপ, সবকিছু মাখিয়ে ফেলেছে। এভাবে দেশ চালানো যায় না, এভাবে একটা রেজিম ক্ষমতায় থাকতে পারে না। তো বুঝতে পারছেন যে বিএনপির অবস্থা কতটা নড়বড়ে। বিএনপিকে ফু দিলেই বিএনপি পড়ে যাবে, এতটাই নড়বড়ে তাদের অবস্থা। সেক্ষেত্রে আবার জামাত এনসিপি রাজপথে নেমে গেছে, আবার এনসিপিতে আওয়ামী লীগের লোকজন জয়েন করা শুরু করেছে, বিএনপির লোকজন জয়েন করা শুরু করেছে। পরিস্থিতির সামনে যে কি হবে বিএনপি কল্পনা করতে পারবে না। তো এক্ষেত্রে দেখেন পরিস্থিতি কোথায় গিয়েছে। চীনের উদ্দেশ্যে ঢাকা সালের মির্জা ফখরুল, ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যুক্তরাষ্ট্রে নাকানি জুবানি খাচ্ছে, এবং খলিল রহমান সব জায়গায় নাকানি জুবানি খাচ্ছে, ভারত থেকে খালি হাতে ফিরে আসছে, কিছুই পাচ্ছে না। বাধ্য হয়ে এখন চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল। কিছুদিন আগে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেজিং গেছে, তার সাথে মির্জা ফখরুল যান নাই, এখন আলাদাভাবে যাচ্ছেন। এর মানে আমেরিকার লাত্তি খেয়ে, বিশ্বব্যাংক IMF এর লাত্তি খেয়ে, কাঠবাবার কেরামাতি বিরুদ্ধে IMF বিশ্বব্যাংকের অবস্থানের পর এখন বাধ্য হয়ে অসহায় নিরুপায় ভিক্ষার জন্য চীন যাচ্ছেন, বেজিং যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চীন এতটা বোকা না যে বিএনপি ভারত আমেরিকার, দ্যাট মিনস চীনের শত্রুর হাত ধরে ক্ষমতা এসেছে। নির্বাচনে কারচুপি করে আমেরিকা, ভারত এবং মার্কিন ডিপ স্টেট যে বিএনপিকে ক্ষমতায় এনে দিয়েছে, যে তারেক রহমান নরেন্দ্র মোদী গ্রিন সিগন্যালে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, সেই বিএনপিকে চীন জাগিয়ে ধরবে এটা অসম্ভব। হ্যাঁ, এখন এই যে অসহায় অবস্থা, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, উৎপাদন ব্যবস্থা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার, হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র চীন। তারা এখন সাপোজ বাংলাদেশের জন্য এখন মোটামুটি $20-25 বিলিয়ন হলে মোটামুটি হাফ ছেড়ে বাঁচে, বাংলাদেশের মানুষ বেঁচে যায়, একটা দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যায়, একটা ডিজাস্টার থেকে আমরা বাঁচতে পারি। এখন এই $20 বিলিয়ন বা $25 বিলিয়ন এটার একটা বড় অংশ চীন যোগান দিতে পারে। এই সক্ষমতা শুধু চীনের আছে, চীন চাইলে সম্ভব। এবং চীন এই ভারত এবং আমেরিকার দালালকে কখনোই দিবে না, একমাত্র তখনই দিবে বা শর্ত দিতে পারে চীন বিশ্বাস করে বা চীনের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক জামাতের সঙ্গত কারণে। জামাত যদি সরকারে থাকে, জামাতকে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়, তো ওই সরকারের অংশ জামাতকে, এবং এই সরকার দেখেন চীনপন্থী কেউ কিন্তু নাই। আমির খসরু ভারতপন্থী, আমেরিকাপন্থী খলিল রহমান। চীনপন্থী ছিল কে কে আমি বলি। চীনপন্থী সবচেয়ে বড় নেতা, ডেসপারেট নেতা বিএনপির চীনপন্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি সরকারের ধনচা, তাকে কোনো পদ পদবি দেওয়া হয়নি, কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি, মন্ত্রী পরিষদে নেওয়া হয়নি। আলতাফ হোসেন চৌধুরী, তাকে স্পিকার বানানোর কথা ছিল, স্পিকার বানানো হয়নি। তার মানে চীনপন্থীদের একদম হেভিওয়েট চীনপন্থী নেতাদের চূড়ান্ত পর্যায়ে ধনচা বানিয়ে রাখা হয়েছে। এর মানে চীন কাকে বিশ্বাস করে দিবে? আওয়ামী লীগ সরকার কিন্তু চীনপন্থী ছিল, যেমন দিলীপ বড়ুয়া ছিল, আবার সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন ছিল প্রয়াত, আল্লাহ তাকে জান্নাত নসিব, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো সেখানে বিএনপিতে চীনপন্থী কেউ নাই। তো বিএনপি যতই মির্জা ফখরুল বেজিং ভিক্ষা চাইতে যাক, কাজ হবে না। চীন বাংলাদেশকে জাগিয়ে বাঁচাতে পারবে বা বাঁচাবে যদি জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হয়। এভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসতে পারে। নাইমা গেছে, মাঠের নাইমা গেছে। একটু বিনোদন দেই, দেখেন। সেই কাজগুলো অত্যন্ত ভয়ঙ্কর সাহসের কাজ ছিল, এবং গণ অভ্যুত্থানের পরে, জুলাই আন্দোলনের পরে আমরা একইভাবে এই আন্দোলনের পরে যারা দানব হয়ে উঠেছিল, মানুষের জন্য ভয় এবং হয়ে উঠেছিল, এবং এখনো দেশের মধ্যে আতঙ্কময় পরিবেশ তৈরি ওর টার্গেটটা বুঝেন, টার্গেটটা তুমি এটা বলবে এখন। আরেকটা কথা বলছি, আরেকটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, উনি জামাত শিবিরের বিপক্ষ হয়ে কথা বলছে। আর আমি জামাত শিবিরকে পছন্দ করি না, ওদের অ্যাক্টিভিটিস আমার পছন্দ না। উনি সেটা মানে ওনাদের হয়ে উনি যে কথাগুলো বলছে বা এই দুর্দান্ত সাহস যে ওনার আছে, আমি ওনাকে স্যালুট জানাই। হ্যাঁ, মাঠে নামায় দিছে, বুঝছেন, মাঠে নামায় দিছে। এরা একটা টিম মাঠে নামছে, এ বেচারা সংসদে যাইতে পারেনি, চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, অনশন করছিল। ওই অনশনের মধ্যে যে শরবতটা খাওয়াই দিয়েছিল না, লেবু পানি, ওইটারই এফেক্ট চলতেছে কিন্তু এখনো। দেখেন, ও একটা ইয়াং ছেলে, ভাই লেখাপড়া করছো শুনছি আর কি, দেখি তো নাই। তুমি একটা দল বানাইছো, ভালো, আবার বিজনেস করে, আমটাম বেচে, খুবই ভালো কথা। পেট চালাইবার জন্য ভাই অনেক কিছু করতে হয়। তুমি একটা দল বানাইছো, দলের মধ্যে একজন নেত্রী খুঁজে পাইছো, তাও আবার কোন জায়গা থেকে আনছো, নাটক সিনেমার নায়িকা, আমি চিনি না, তাকে দিয়ে সে বলাচ্ছে মানে জামাত আর শিবিরকে আমি পছন্দ করি না, এই কথাটা বলাইবার জন্যই তাকে আনা হয়েছে। এটা কোনো রাজনীতি হইল বলেন? এটা চাটাচাটি হয়ে গেল না? হ্যাঁ, মনে হইতেছে না কারো পা চাটতেছে, কেউ শিখাই দিতেছে আর ও বলতেছে। হ্যাঁ ভাই, এটা বোঝা যায়। কারণ কি জানেন, এদেরকে যদি না দিত, দলের মধ্যে না আনতো, হ্যাঁ, কাদের কথা বলতেছি আমার থাম্বনেলে দেখছেন, কিন্তু মাঝে যিনি আছেন উনি না, ওনাকে আমি সেলুট জানাবো এন্ডে, কিন্তু যেটা বলার বইলা নিতেছি, বাকি চারজন যে আছে ইনাদের কিন্তু রাজনীতি শেষ করে দিল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেল ওনাদের রাজনীতি। আর ওনাদেরকে কেন নিছিল? একটা কারণেই নিছিল, বড় দল জানতো যে আমরা তো নির্বাচিত হয়ে আইসা তাদের ওইসব দাবি দাওয়া পূরণ করুন না, মানে গণভোট মাইনা নিব না।
আর মাইনা না নিলে এরা তখন মাঠে অনেক ডিস্টার্ব করতো। কারণ কি জানেন, এরা খুব সুবক্তা, ভালো বক্তা। তো এই যে আন্দালিব পার্থ সাহেব ভালো বক্তা, অস্বীকার দিতে পারবেন? ভিপি নূর, হায় হায়, ওনারা তো আমি একটা টাইমে মনে করতাম এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রথম দিকে, পরে কেন জানি আর ভালোবাসতে পারলাম না, ধীরে ধীরে দূরে সরে গেল। জানেন, আমি মনে মনে আশা করতেছিলাম আমার কাছে যদি কোনো কারণে কোনো বিজ্ঞাপন আসে, হয় না অনেকে বিজ্ঞাপন বানাইতে চায়, যোগাযোগ করে, আমি রিটায়ার্ড লাইফ, যদি আমার সাথে যোগাযোগ করতো বিকাশ, হ্যাঁ বিকাশ কোম্পানি যদি আমার সাথে যোগাযোগ করতো যে ভাই আমরা একটা বিজ্ঞাপন বানাইতে চাই, আমি এমন একটা বিজ্ঞাপন বানাই দিতাম মাত্র 15 সেকেন্ডে সারা বাংলাদেশে কেন বিদেশেও ভাই পপুলার হয়ে যেত। কারণ আমি কিন্তু মডেল হিসাবে, হ্যাঁ বিজ্ঞাপনের মডেল হিসাবে ভিপি নূর সাহেবকে নিতাম, ওনাকে বুঝাইতাম, বিরাট অঙ্কের টাকাও অফার করতাম, বুঝাই বলতাম যে হ্যাঁ আপনার এই বদনামটা আছে, থাকুক কোনো ব্যাপার না, হয়তো আপনার কারো কাছ থেকে বিকাশ নিছিলেন এই জন্য বদনামটা হয়েছে। কিন্তু রাজনীতিতে কে না নেয়, সবাই গোপনে টুপনে নেয়, আপনারটা প্রচার হয়ে গেছে, যেহেতু সবাই আপনাকে বিকাশ নূর বলে, আপনি আসেন আমার এই বিজ্ঞাপনে কাজ করেন, দেখেন আপনি কোথায় পৌঁছায় যান। এটা অবশ্যই করতাম। আমি জানি না আমার কপালে জুটবে কিনা এরকম বিজ্ঞাপন, তবে বিকাশ কোম্পানির কাছে আমার অনুরোধ, আমার এই থিমটা কাজে লাগাইন, হ্যাঁ কাজে লাগাইন ভাই, দেখবেন কোথায় পৌঁছায় যায় বিকাশ কোম্পানি। যাই হোক, এবার কাজে আসি। ওনাদেরকে ভাই থামাইছে, হ্যাঁ ওনাদেরকে সঙ্গী করে নিছে এই বড় দল, ওনাদেরকে ক্ষমতার হাড্ডি দিয়ে দিছে, ক্ষমতার হাড্ডি, ক্ষমতায় চলে গেছে, এখন বৈশা বৈশা হাড্ডি খাও, মাংস খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, যা ইচ্ছা তাই খাও, কোনো অসুবিধা নাই। কারণ তাদের মুখ তো বন্ধ করে দিছে ওই বিরিয়ানি দিয়া, ওই মাংসের হাড্ডি দিয়া, ইনারা আর মুখ খুলতে পারতেছে না। তো এই আন্দালিব সাহেব আপনি এই সংসদে দাঁড়ায় বললেন গাত্রদাহ হয়, এই সংবিধান দেখলে দেখেন ওই আপনিই কিন্তু বছরের পর বছর ওই সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, ওইসব ভিডিও এখন সামনে, দেখেন আপনার রাজনীতি শেষ হয়ে গেল ওই এক কথায়, আপনাকে আর এখন আগের মতো কেউ ভালোবাসে না। নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে যান, ওইখানে যা দেখতে পারেন কে কি বলে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এর মধ্যে দেখলাম আপনার মেয়েকে বোধহয় বিয়ে দিচ্ছেন নাকি ছেলেকে, সরি ভুলে গেছি, দাওয়াত তো আর দেন নাই, আমাদের মতো লোকটা তো দাওয়াত করবেন না, জানুন কেমনে, যাই হোক এটা যাই না নেমু। কিন্তু এই যে আপনি নতুন বিয়াই হইলেন, আরেকটা পরিবারের সাথে সম্পর্ক হইল, তাদের কাছে আপনার মুখটা রইল, তারা কি ভাবতো আপনাকে আগে? প্রতিবাদী ভাবতো। আপনি যে জুলাইয়ের বিরুদ্ধে যাবেন, আপনি মানব অধিকার বিচারের বিরুদ্ধে যাবেন, আপনি স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে যাবেন, আপনি ওইভাবে ওই সংবিধান দেখায়া যে সংবিধানের বিরুদ্ধে কথা বলে আপনি হিরো হয়েছিলেন সবাই কাছে, আপনার এই নব্য বিআইনের কাছে, বিআইর কাছে, তাদের কাছে ছোট হয়ে গেলেন না? কি ভাববে, হায় হায় এই লোকটা আগে কি কথা বলতো, এখন কি কথা বলে, এক মুখে দুই কথা। ডবল ফেসের যারা অভিনয় করে না, দ্বৈত চরিত্রে যারা অভিনয় করে, তারা সিঙ্গেল অভিনয় করারও ক্ষমতা হারায় ফেলায় একটা টাইমে, মনে রাখেন। হ্যাঁ ডবল ফেসের মানুষ কোন একটা টাইমে না, ডবল ফেসের মানুষ কোন একটা টাইমে দেখবেন সিঙ্গেল ফেসেও সে মানুষের সামনে আসতে পারে না, কারণ মুখোশ খুইলা গেলে কেউ আর দাম দেয় না। যেমন দেখেন এই যে জুনায়েদ সাকি সাহেব, দেখতে যেমন লম্বা, কথাবার্তা ভাই মারাত্মক কথাবার্তা, উচ্চ শিক্ষিত, চুলগুলা দেখেন হায় হায় কি হেয়ার স্টাইল, হোয়াইট হোয়াইট, কাঁচা কাঁচা, একটু কাঁচা কাঁচা, মানে ভারী কি একটা ভাব আছে। কত বেশি মূল্যায়ন করতাম আমরা, ওনার টক শো গুলা দেখতাম, কিভাবে উনি গর্জন করতো অন্যায়ের বিরুদ্ধে, শেখ হাসিনার ওই সংবিধানের বিরুদ্ধে, আগের আইন কানুনের বিরুদ্ধে, এই আয়না ঘরের বিরুদ্ধে, এই বিচার বিভাগ কেন স্বাধীন না, এইসব নিয়ে টক শোতে চিৎকার করতো। আর ওই মানুষটাই দেখেন এখন ওই সংবিধানই চায়, আগের সংবিধানই চায়। অর্থাৎ শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা সব কিছু ভালো, ওইটা আঁকড়ায় ধরতে হবে। ওই সেই সংবিধান যে সংবিধানের মধ্যে দিয়া ফাঁসি দেওয়া হইতো, ফাঁসির রায় ঘোষণা করা হইলে আবার ওই শাহবাগ থেকে বলতো না এই রায় মানি না, এই রায় মানি না, ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, যাবজ্জীবন দেওয়া যাবে না, ঝুলাইতে হবে। তখন আবার বিচারক ভাই ওই মোমবাতি জ্বালায়া বিচার বিভাগে বৈশা যায়, আবার রায় দেয়, ফাঁসির রায় দিয়া দেয়, যাকে যাবজ্জীবন দিছিল তাকে ফাঁসির রায় দিল, কারণ ওই যে শাহবাগ থেকে দাবি তুলছে। দেখছেন আইন কিভাবে বদল হয়ে যায়। কি দরকার ছিল এত মোটা মোটা বই লেখা, আইনের এত মোটা মোটা বই লেখার দরকার ছিল না, একটা ছোট্ট ছোটি বই লেখা দিলেই তো হয়তো। আইন কানুন সবকিছু যারা ক্ষমতাবান তাদের জন্য। ক্ষমতা এমন কিছু না যে আপনি বন্দুকের মতো ওই গুলি করলেন ক্ষমতা বাইর হয়ে গেল, এমন কিছু না। ক্ষমতা একদিনের জন্ম নেয় না, ক্ষমতা জন্ম নেয় কিভাবে জানেন? বুঝতে পারবেন কিভাবে? আমাদের পত্রিকার ভাষাগুলা দেখবেন, হেডলাইন গুলা দেখবেন, এই যে যতগুলা চ্যানেল আছে এই চ্যানেলের খবরগুলা শুনবেন, সবাই না কিছু চ্যানেলের দিকে বেশি করে নজর দিবেন, দেখবেন ওরা বয়ান তৈরি করবে, হ্যাঁ ফ্যাসিবাদের বয়ান তৈরি করবে, খারাপটাকেও ভালো বুঝাই দিবে আপনাকে যে হ্যাঁ এটা ভালো। এই যে তেল এখন দাম বাড়ছে না, এমনও কথা বলতে পারে এই জন্য তেলের দাম বাড়াইছি, তেলের দাম কম থাকলে বিদেশে পাচার হয়ে যাবে, মানে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাবে, ওদের চেয়ে দাম বাড়াইলাম যেন পাচার না হয়, এরকম কথা বলে ফেলতে পারে। দেখেন না বলতেছে তেলের কোনো অভাব নাই, অভাব নাই, অথচ লাইন কমে, তেলের দাম বাড়াবার পরও তো ভাই লাইন লাইন। যাই হোক তেলের মধ্যে ফিরে আসি, আরেকজনের কথা বলি,
উনাকে দেখছিলাম একটা টাইমে আমারে বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান চিৎকার করতেছিল রাশেদ খান। সবাই আমাকে বাঁচান, আমাকে তুলে আছে ডিবি পুলিশে, আমাকে ধাওয়া দিয়েছে, প্লিজ আমাকে বাঁচান। মিরপুর 14 মজুমদারের মোড় বাসানটে বাজার, আমাকে তুলে নিয়ে আসছে। আমি একটা রুমে দিয়েছি, দৌড়ে রুমের মধ্যে পালিয়েছি। আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই রাস্তায় নেমে যান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কেন আপনি চিৎকার করতেছিলেন, কেন বাঁচাইবার কথা বলতেছিলেন? লাইফে চলে গেছে রাত্রে বেলা, কারণ পিছনে ডিবি দরজা ধাক্কাইতেছে। কি কারণে আপনার পিছনে ডিবি লাগছিল? আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছিলেন, আপনি অন্যায় বিরুদ্ধে কথা বলছিলেন, আপনি জুলুম সহ্য করতে পারেন নাই বলে তো কথা বলছিলেন। সেই কথা বলার জন্য ডিবি আপনাকে দাবড়াইতেছে, আর আপনি বলতেছেন বাঁচান, বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। আজকে দেখেন একটা মানুষ পেট্রোল পাম্পের সামনে তেল না পায়া 8-9 ঘন্টায় অস্থির হইয়া সরকারের কিছু গালি দিছে, আর আপনি স্ট্যাটাস দেন এর বাড়ি কোথায়, এর ধরতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করেছে। রাশেদ প্রধান একটা আপত্তিকর কথা বইলা ক্ষমা চাইছে, কিন্তু আপনি ওইখানেও আঙ্গুলি করছেন, ওইখানেও আপনি একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আজকে দেখলাম আপনি কোন একটা চ্যানেলে জানি সার্জিসের সাথে তর্পে জড়ায় গেছেন। কেমন দিল সার্জিস আপনাকে, খেয়াল করে দেখেন তো। হ্যাঁ ভাই, উনি মনে করছে ক্যামেরা চলতেছে না, ওদিকটা সাংবাদিকরা ক্যামেরা অন করে রেখে দিছে। ওনারা যে বিতর্কে জড়াইছে, সার্জিস একেবারে পুরাটাই দিয়ে দিছে ভাই, হ্যাঁ পুরাটাই দিয়ে দিছে, চুপ হয়ে গেছে। উনি কেন জানি অস্থির হয়ে গেছে, মনে হইতেছে যত বলতে পারুম, যত পাম দিতে পারুম, যত হাড্ডি চাবাইতে পারুম, ততই মতো আপন হয়ে যাবো। নিজের দল তারে তো দিলেন ধ্বংস কইরা। এবং এই যে বিপিন নূর সাহেব, ওনারও তো ভাই রাজনীতি শেষ। হ্যাঁ রাজনীতি শেষ, এটা দেখা রাখেন। দেখেন এই যে গত 15-16 বছর যা জুলুম সহ্য করছেন, অনেক অন্যায় সহ্য করছেন, তো আমরা নিজেরা দেখছি কত রকম ভাবে যে মাইর খাইছে এই ভিপি নূর। বিভিন্ন রকম পায়ে, কোমরে, মাথায়, ঘাড়ে, হাতে, বিভিন্ন স্টাইলে ওনাকে মারছে, কিন্তু থামে না ভাই। অন্যায় বিরুদ্ধে ছিল, অনেক জুলুম সহ্য করছেন, মজলুম ছিলেন, কিন্তু সেই মজলুম এখন আইসা জুলুমের পক্ষে দাঁড়াইলেন কেন? জুলুমবাজদের পক্ষে কেন দাঁড়াবেন? কেন জুলাই সনদপত্রের পক্ষে থাকবেন না? বিচার বিভাগ স্বাধীন হয়ে যাক, সেটার পক্ষে কেন থাকবেন না? এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই বয়সী আপনাদের রাজনীতি শেষের দিকে। আর এদিকে দেখেন নাসিরউদ্দিন সাহেব, মাননীয় সংসদ সদস্য, ওনার কাছে প্রথমেই ক্ষমা চেয়েনি। হ্যাঁ, 2-1 জায়গায় 2-3 দিন আগে বা আরো আগে ওনাকে নিয়ে না একটু কথা বলছিলাম, এই ধরনের কথা বলছিলাম যে শিশির মনির সাহেবকে আপনারা পাশ করাইলেন না, সুনামগঞ্জের 2 আসনের আপনারা সোনা চিনলেন না। হ্যাঁ, আপনারা শিশির মনিরে ফেল করাই দিলেন, আর ওনারে বাইচা নিলেন। উনি তো ঠিক মতো হাঁটতেই পারে না, ওনাকে 2-1 ধরে রাখতে হয়। এরকম কথা আমি বলছি, বেয়াদবি করছি, ভুল করছি ভাই, বুঝতে পারি নাই। উনি তো হচ্ছেন অরিজিনাল জিয়ার সৈনিক, উনি হচ্ছেন অরিজিনাল খালেদা জিয়ার সৈনিক। হ্যাঁ ভাই, উনি দেখেন আগের মানুষ। এখন আমি বুঝতে পারতেছি একটা নীতি তো উনি মাইনা অবশ্যই চলে, নাহলে শিশির মনির সাহেবকে সরাই দিয়া উনাকেই কেন ভোট দিবে, উনাকেই কেন সংসদে পাঠাবে? দেখেন উনি সংসদে কোনো কথা বলতে পারতো না, কথা বলার জন্য অনুমতি চাইছে মাননীয় স্পিকারের কাছে। মাননীয় স্পিকার 2 মিনিট বাড়ায় দিছে, 7 মিনিট কথা বলার জন্য দিছে, কিন্তু উনি দাঁড়ায় কথা বলতে যায় দাঁড়াইতে পারতেছিল না। মাননীয় স্পিকার বসার অনুমতি দিছে, বৈশা হাঁপায়া যেটুক কথা বলছে না ভাই, আমি এন্ডে দিয়ে দেবো, হ্যাঁ ভিডিওর এন্ডে দিয়ে দেবো, ওইটুক কথা শুনা না বুকটা ভইরা গেছে, চোখে পানি চলে আসছে ভাই। সত্যিকারের মুক্তিযোদ্ধা কি বলছে জানেন? এই জুলাইকে যদি মাইনা না নেওয়া হয়, এই জুলাই শহীদদের কথা যদি এই সংসদে স্মরণ না করা হয়, এই সংসদ অপবিত্র হয়ে যাবে। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, জীবনের বিনিময়, শহীদদের জীবনের বিনিময় যে স্বাধীনতা আমরা পাইছিলাম, সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই। সেই স্বাধীনতা আমাদেরকে বুঝায় দেয় নাই। কি ইঙ্গিত করছে চিন্তা করেন, এই বয়সে সেই স্বাধীনতা আমাদেরকে বুঝায় দেয় নাই। কারা দেয় নাই বুঝছেন? ইঙ্গিত কোন দিকে করছে? সেই স্বাধীনতা আমরা 5ই আগস্টের এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে পাইছি। হ্যাঁ, সেটা ফেরত পাইছি, সেটাকে সম্মান দিতে হবে। আমি ভিডিওটা শেষে দিয়ে দেবো। এই যে কথাগুলো বললো, হায় হায়, দেখেন ওনারা তো অনেক 212-13 জন। এখানে দেখেন সবচেয়ে মজার ব্যাপার কি, এই দেশের এই সংবিধানে কি বলে দেখেন। যদি আপনি 151 জন নিয়ে এই সংসদে যান, যা ইচ্ছা তাই করতে পারবেন, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যদি 149 জন, মানে 2 জন কম, 149 জন নিয়ে বিরোধী দলে যান, আপনার কথার কোনো দাম নাই, মূল্য নাই। আপনাকে বারবার ট্রল করা হবে, আপনাকে সময় কম দেওয়া হবে। ওনাদেরকে দেবো আমি 20 মিনিট, 10 মিনিট, 40 মিনিট, আর ইনাদের দেবো 2 মিনিট। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।